আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ আইটি ক্লাবের পক্ষ থেকে আজকে হচ্ছে তোমাদের সেকেন্ড সেশন কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নি লার্ন সি প্লাস প্লাসের উপর, এবং আজকে আমরা শিখব হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ সি প্লাস প্লাস অ্যান্ড ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্টের পার্শিয়াল কিছু বিষয়। তো চলো আমরা হচ্ছে শুরু করি। তো প্রথমেই আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস কি? A keyword is a reserved word in a programming language or system that has a predefined meaning and cannot be used for other purposes such as variable names or function names. অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে কোনো একটা প্রোগ্রামের এমন কিছু সংরক্ষিত শব্দ যেগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়, এবং এগুলো হচ্ছে তুমি অন্য কোনো কাজের ক্ষেত্রে, যেমন হচ্ছে কোনো ভেরিয়েবলের নাম ডিফাইনের ক্ষেত্রে, কোনো ফাংশনের নাম ডিফাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। তো আমরা হচ্ছে নিচেই দেখছি যে কতগুলো কিওয়ার্ড লেখা, যেমন অটো, ব্রেক, কেস, চার, কন্টিনিউ, কনস্ট, বুল এবং আরও বিভিন্ন কিছু। এবং আমরা যদি হচ্ছে এই সম্পর্কে আরও ডিপলি জানতে চাই তাহলে হচ্ছে আমরা এই ওয়েবসাইটে যাব। দেখো আমি হচ্ছে এখন একটা হাইপার লিঙ্কে ক্লিক করলাম, এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি দেখছি যে এখানে হচ্ছে বিভিন্ন কিওয়ার্ডস দেওয়া। তো আমি প্রথমেই বলে রাখি হচ্ছে সি প্লাস প্লাসে প্রায় 90টির মতো কিওয়ার্ড দেওয়া থাকে, যেখানে সিতে মাত্র 32। অর্থাৎ বুঝতেই পারছো যে সি প্লাস প্লাস কতটা কমপ্লেক্স হতে পারে। কিন্তু এই 90টা কিওয়ার্ডের মধ্যে এমন অনেক কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমরা ব্যবহারই করি না। প্রায় 30 থেকে 40টার মতো কিওয়ার্ড হচ্ছে আমাদের লাইফ টাইমে ব্যবহার করতে হবে। তো আমি আশা করছি যে তোমাদের হচ্ছে কিওয়ার্ড সম্পর্কে আইডিয়াটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই, তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আইডেন্টিফায়ার। কিন্তু পরবর্তীতে হচ্ছে আমরা এই সেশনের লাস্টের দিকে হচ্ছে ভেরিয়েবল পড়ব, এবং তখন হচ্ছে আমরা আইডেন্টিফায়ার সম্পর্কে বিস্তারিত জানব। তো এরপরে দেখি হচ্ছে প্রি প্রসেসর এবং হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভস, যেটা হচ্ছে সি প্লাস প্লাসের স্ট্রাকচারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো প্রি প্রসেসরের কাজটা কি। প্রি প্রসেসরে লেখা আছে, A preprocessor is a program that processes the source code before it is compiled. অর্থাৎ তোমার সোর্স কোডটাকে কম্পাইল করার আগে যা যা কাজ সম্পন্ন করা দরকার সেটা হচ্ছে প্রি প্রসেসর করে। যেমন তুমি হচ্ছে তোমার কোডে হচ্ছে বিভিন্ন কমেন্টস লিখে থাকো, যেটা হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে জানতে পারবো। সেই কমেন্টসগুলোকে প্রি প্রসেসর প্রথমে দেখে, এবং দেখার পরে সেটা হচ্ছে স্পেসে রূপান্তর করে। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে একটা কাজ সম্পন্ন করা কোনো এক সোর্স কোডকে কম্পাইল করার আগে, এবং এই কমেন্টসের কাজ শেষ হলে সে কোথায় যায়? সে যায় হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভসের জন্য কাজ করতে। তো প্রি প্রসেসর ডিরেক্টিভস কি সেটা হচ্ছে আমরা এখন জানবো। এখন দেখো নিচে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এবং প্রি প্রসেসর ডিরেক্টিভসের শুরুটা হয় কিন্তু হ্যাশ সিম্বল দিয়ে, যেগুলো হচ্ছে কম্পাইলারকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়। যেমন প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্রিং। অর্থাৎ এই প্রি প্রসেসর ডিরেক্টিভস হ্যাশ ইনক্লুড কম্পাইলারকে বলছে হচ্ছে আমার স্ট্রিং নামক একটা ফাইল হচ্ছে তুমি যুক্ত করো। এবং নিচে লেখা আছে হ্যাশ ডিফাইন। এই প্রি প্রসেসরটা কি করছে? কম্পাইলারকে বলছে তুমি একটা পাই নামক আইডেন্টিফায়ারকে 3.1416 ভ্যালুতে সেট করো। এরপরে নিচে কতগুলো আমরা দেখতে হচ্ছে কন্ডিশনাল কমপ্লিয়েশন, যেগুলো হচ্ছে আমরা অনেক সময় ব্যবহার করেও থাকি, বাট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ব্যবহার হয়ে থাকে না। তো এটাই ছিল কিন্তু আমাদের প্রি প্রসেসর ডিরেক্টিভস। এখন চলো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। এখন নেক্সট স্লাইডে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে কমেন্টস। কমেন্টস কি? কমেন্টস হচ্ছে a line or block of text that is ignored by the compiler. এর আগের স্লাইডেই কিন্তু আমি বলেছি প্রি প্রসেসর জিনিসটা কি করে, প্রথমে হচ্ছে কমেন্টস চেক করে। কমেন্টস যদি পায় সেটা হচ্ছে কম্পাইলারের কাছে স্পেসে রূপান্তর করে দেয়। এখন হোয়াই ডু উই ইউজ কমেন্টস? কমেন্টস ইউজ করার অনেক কারণ থাকে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন তুমি হচ্ছে যদি হচ্ছে কোনো বড় বিগ টেক কোম্পানিতে কাজ করো, তখন তুমি দেখবে যে তোমার কোডটা কিন্তু খুবই কমপ্লেক্স হয় এবং খুবই বড় হয়, এবং তোমার কিন্তু এখানে কাজের অনেকগুলো পার্টনার থাকে। তাই প্রতিটা সেকশনকে ডিফাইন করার জন্য
আমরা হচ্ছে কমেন্টস লিখি, যেমন এখানে কি অ্যালগোরিদম ব্যবহার করা হলো, এখানে কি কাজ হচ্ছে, সেগুলো বোঝার জন্য হচ্ছে আমরা কমেন্টস ব্যবহার করি। এখন টাইপস অফ কমেন্টস কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস এবং আরেকটি হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। তো এর ব্যবহারগুলো যদি আমরা দেখতে চাই, চলো আমরা হচ্ছে প্রথমেই কোড ব্লকস আইডিতে যাই এবং দেখো আমি এখানে হচ্ছে একটা সিঙ্গেল লাইন কমেন্ট লিখবো। দেখো যেখানে হচ্ছে ধরো আমি লিখলাম যে this is the inception of the program, অর্থাৎ এটা হচ্ছে প্রোগ্রামের একটা শুরু এবং এইখানে হচ্ছে আমি আমার হচ্ছে কোড লেখা শুরু করব, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, অর্থাৎ হচ্ছে আমার একটি লাইনকে হচ্ছে কমেন্টে রূপান্তর করে। এখন তোমার যদি হচ্ছে মাল্টি লাইন কমেন্ট লেখার ইচ্ছা করে তাহলে তুমি এইটা দিবে এবং এইভাবে লিখতে পারো হ্যালো ডিসিআইটিসিয়ান, আর পরবর্তী লাইনে লিখতে পারো দিস ইজ আ মাল্টি লাইন কমেন্ট। তো এইভাবে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে মাল্টি লাইন কমেন্টের কাজটি করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কমেন্টের কাজটা কি, সিঙ্গেল লাইন কমেন্ট কি এবং হচ্ছে মাল্টি লাইন কমেন্টস কি। তো চলো আমরা হচ্ছে এর পরবর্তী জায়গায় চলে যাই। এখন হচ্ছে মেইন ফাংশনের কথা। তোমরা হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজই ইউজ করো তোমাদের কিন্তু একটা মেইন ফাংশন অবশ্যই প্রয়োজন এবং এই মেইন ফাংশন ছাড়া কোনো প্রোগ্রাম রচনা করা যায় না। অর্থাৎ তুমি যদি মেইন ফাংশন বাদে অন্য কোনো ফাংশন ব্যবহার করো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার কোডটা হচ্ছে চলবে না বা হচ্ছে কাজ করবে না। অর্থাৎ বুঝতেই পারছো যে একটা প্রোগ্রাম লেখার জন্য মেইন ফাংশন কতটা গুরুত্বপূর্ণ এবং মেইন ফাংশনের তুমি যখন রিটার্ন 0 দেখতে পাও সেটা কিন্তু আমাদের সাকসেসফুল এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম নির্দেশ করে। এবং এখন পর্যন্ত কিন্তু সি প্লাস প্লাসে দুইটা মেইন ফাংশনের সিনট্যাক্স আছে। প্রথম সিনট্যাক্সটার দিকে আমি যদি তাকাই, এখানে লেখা আছে হচ্ছে ইউজড ফর সিম্পল কোড, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ বা কম্পিটিটিভ প্রোগ্রামিং বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 90 to 95% হচ্ছে আমরা এই সিম্পল ফাংশনটা ব্যবহার করি। এবং তোমরা মনে রাখবে তোমরা অনেকগুলো হচ্ছে আইডি ব্যবহার করো যেখানে হচ্ছে তোমাদের কমান্ড লাইন লেখা লাগে না, সেখানে হচ্ছে অটোমেটিক তোমাকে কম্পাইল করে দেয়। কিন্তু কিছু কিছু আইডি আছে যেখানে তোমার কমান্ড লাইন লেখা লাগে, যেমন হচ্ছে বিএস কোড, কিন্তু তুমি যদি এক্সটেনশন ব্যবহার করো তাহলে সেই কমান্ড লাইনগুলো লেখা লাগে না। তো দেখো এখানে হচ্ছে দুইটা কমান্ড লাইন আছে। তো প্রথম কমান্ড লাইনটা আমি দেই হচ্ছে আমার ফাইলটাকে একটি অবজেক্ট ফাইলে রূপান্তর করতে এবং সেকেন্ড কমান্ড লাইনটা দেই হচ্ছে আমি হচ্ছে কম্পাইল করার জন্য। আর দেখো সেকেন্ড সিনট্যাক্সটা আমি কখন বলি, ইউজড হোয়েন হ্যান্ডলিং কমান্ড লাইন আর্গুমেন্ট। এটার মানে কি ভাই, যখন হচ্ছে আমার মেইন ফাংশনে কোনো ভ্যালু পাস করতে হবে তখন হচ্ছে আমি এই দ্বিতীয় সিনট্যাক্সটা ব্যবহার করব। দেখো প্রথমেই লেখা আছে ইন্ট মেইন, অর্থাৎ মেইন ফাংশনকে আমি একটি ইন্টিজার টাইপে ডিক্লেয়ার করলাম এবং এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে ফাংশন প্যারামিটার এবং এই প্যারামিটারগুলো কি করে, আর্গুমেন্ট গ্রহণ করে। অর্থাৎ আমি যদি বাইরে থেকে কোনো আর্গুমেন্ট বা সহজ কথায় হচ্ছে যদি ভ্যালু পাস করি তাহলে হচ্ছে সেগুলো এইখানে স্টোর হবে। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি হচ্ছে দুইটি হচ্ছে প্যারামিটার ডিক্লেয়ার করেছি, একটি হচ্ছে ইন্ট আর্গ সি। এই আর্গ সি মানে হচ্ছে আর্গুমেন্ট কাউন্ট, অর্থাৎ আমি আমার মেইন ফাংশনে কতগুলো ভ্যালু পাস করলাম সেটা হচ্ছে কাউন্ট করার দায়িত্ব এর। এবং যেই ভ্যালুগুলো পাস করলাম সেগুলো হচ্ছে সেকেন্ড প্যারামিটারে স্টোর হবে। এখানে লেখা হচ্ছে 4 পয়েন্টার এ আর জিবি, অর্থাৎ এ আর জিবি মানে হচ্ছে আর্গুমেন্ট ভেক্টর। এই আর্গুমেন্ট ভেক্টর যে মেমোরি অ্যাড্রেসে উপস্থিত সেগুলোই হচ্ছে, এবং যে মেমোরিতে উপস্থিত সেখানে গিয়ে হচ্ছে স্টোর হবে। কিভাবে হবে, আমি হচ্ছে যতগুলো আর্গুমেন্ট পাস করলাম ততগুলো আর্গুমেন্ট স্ট্রিং এ রূপান্তর হবে
যেগুলো হচ্ছে ভেক্টর ফরম্যাট, এগুলো হচ্ছে আমরা নেক্সট যে সেশন আসবে সেগুলোতে অবশ্যই জানবো। অর্থাৎ প্রথমটা কখন ব্যবহার করবে, যখন তোমার মেইন ফাংশনে কোনো ভ্যালু পাস করা লাগবে না, অর্থাৎ সিম্পল কোড লেখার জন্য। কিন্তু যখন হচ্ছে তোমার মেইন ফাংশনে কিছু ভ্যালু পাস করতে হবে, তখন হচ্ছে কিন্তু আমরা হচ্ছে এই সেকেন্ড সিনট্যাক্স ব্যবহার করব। এবং প্রথম সিনট্যাক্স এবং দ্বিতীয় সিনট্যাক্সের মূল যেই পার্থক্য, প্রথম কমান্ড লাইনটা সেম থাকে, আর দ্বিতীয় কমান্ড লাইনে দেখো লেখা আছে ডট ফাইল নেম, এরপর হচ্ছে ডোন্ট হ্যাভ টু পাস এনি আর্গুমেন্ট, অর্থাৎ এখানে কোনো আর্গুমেন্ট পাস করা লাগবে না কম্পাইলের জন্য। কিন্তু সেকেন্ড কমান্ড সিনট্যাক্স 2 এর কমান্ড লাইনে তুমি দেখো এখানে হচ্ছে ডট ফাইল নেমের পাশে কিছু আর্গুমেন্ট পাস করতে হবে, অর্থাৎ মূল বিষয়ের পার্থক্য হচ্ছে এইটাই। এখন যদি হচ্ছে তোমরা হচ্ছে ভিজুয়ালাইজ করতে চাও কাজটা কিভাবে হচ্ছে, তাহলে চলো আমরা হচ্ছে আইডিতে চলে যাই। এখন আমরা কোড ব্লকস ইউজ করব না, কারণ এখানে হচ্ছে কমান্ড লাইন ব্যবহার করা যায় না। কিন্তু বিএস কোডে যদি আমি যাই, সেখানে হচ্ছে কমান্ড লাইন ইউজ করা যায়। তো এখানে দেখো আমি হচ্ছে একটা কোড লিখলাম। সেই কোডে হচ্ছে আমি ব্যবহার করেছি মেইন ফাংশন, এবং আমি হচ্ছে দ্বিতীয় সিনট্যাক্সটা ব্যবহার করেছি আর্গুমেন্ট কাউন্ট এবং ক্যারেক্টার আর্গুমেন্ট ভেক্টর প্যারামিটার। প্রথম লাইনে আমি কি লিখলাম, যাতে হচ্ছে বোঝার জন্য আমি প্রথমেই বললাম যে প্রথম প্যারামিটারের কাজটা হচ্ছে আমি আমার মেইন ফাংশনকে কয়টা ভ্যালু পাস করলাম সেইটা কাউন্ট করা। তো আমি প্রথম লাইনে প্রিন্ট করব যে আমার কতটা আর্গুমেন্ট পাস করছে তার সংখ্যা হচ্ছে প্রিন্ট করা। যেমন এখানে লেখা হচ্ছে আর্গুমেন্ট কাউন্ট, দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা হচ্ছে আর্গুমেন্ট কাউন্ট, অর্থাৎ এই আর্গুমেন্ট কাউন্টে যতগুলো ভ্যালু স্টোর হয়েছে সেটা হচ্ছে আমি প্রিন্ট করছি। এরপরে আমি হচ্ছে একটা লুপ চালিয়েছি। এই লুপগুলো হচ্ছে তোমরা হচ্ছে যখন আমরা লুপ করব তখন বুঝতে পারবে, বা সহজ ভাষায় বোঝার জন্য আমি হচ্ছে আই কে 0 পর্যন্ত ডিক্লেয়ার করেছি, এবং আই চলবে যতগুলো আর্গুমেন্ট ততগুলো কম নাম্বারে। তুমি যদি সহজে বুঝতে চাও, আমি যদি এখানে 1 দেই এবং এটা চলবে আমার যতগুলো ভ্যালু পাস হয়েছে তত পর্যন্ত, 1 থেকে যতগুলো ভ্যালু পাস হয়েছে তত পর্যন্ত। এবং আমি কি করতেছি, আমি হচ্ছে আর্গুমেন্ট লিখলাম প্রিন্ট করার জন্য, এবং এইখানে দেখো আর্গুমেন্ট ভেক্টর আই, অর্থাৎ সহজ কথায় তোমরা অ্যারে হিসাবে বুঝতে পারবো। অ্যারে কি সেটা হচ্ছে আমরা পরবর্তীতে জানতে পারবো, আর সহজ কথায় মনে রাখো আমরা এখন এই লাইনটা দ্বারা প্রিন্ট করব হচ্ছে যেই ভ্যালুগুলো পাস হয়েছে সেগুলোর ভ্যালু। হ্যাঁ চলো, এখন হচ্ছে আমরা একটা নিউ টার্মিনালে যাই এবং আমরা হচ্ছে এখন কিছু ভ্যালু পাস করব। তো প্রথমের মতোই আমরা লিখলাম হচ্ছে এক্সাম্পল, আমাদের যে কমান্ড লাইনটা দেওয়ার দরকার সেটা দিলাম, যেটা হচ্ছে আমি তোমাদেরকে স্লাইডে দেখিয়েছি। তো সেইটার মতো হচ্ছে আমি কাজ করব, এবং সেকেন্ড কমান্ড লাইনে আমি হচ্ছে প্রিন্ট করার জন্য দিব। প্রথমেই হচ্ছে আমার ফাইলের নামটা লিখতে হবে, অর্থাৎ আমি একটা আর্গুমেন্ট অলরেডি পাস করে দিয়েছি যেটা হচ্ছে ./এক্সাম্পল। এখন আমি অন্য কিছু আর্গুমেন্ট পাস করব, যেমন হ্যালো ওয়ার্ল্ড DCITCN। দেখো এখানে কিন্তু আমি 4টা ভ্যালু পাস করলাম, ./এক্সাম্পল, হ্যালো ওয়ার্ল্ড এবং DCITCN, এই 4টা বেস। এখন যদি আমি এন্টার প্রেস করি, দেখো এখানে কিন্তু 4টা আর্গুমেন্টই পাস হয়েছে। প্রথমটা হচ্ছে ফাইল পাথ, সেকেন্ডটা হচ্ছে হ্যালো, তৃতীয়টা হচ্ছে ওয়ার্ল্ড, আর্গুমেন্ট হচ্ছে 4। এখন ভাই আমি মেইন ফাংশন কখন ইউজ করব, যখন হচ্ছে আমার এই ভ্যালুগুলো পাস করতে হবে, এবং এই ভ্যালুগুলো দিয়ে যদি হচ্ছে আমার মেইন ফাংশনে কাজ করতে হয়, শুধুমাত্র তখন এই সিনট্যাক্সটা হচ্ছে ব্যবহার করব। এবং তোমরা অনেকেই হচ্ছে এই কোডটা বুঝতে পারবে না, এর কারণ হচ্ছে তোমরা হচ্ছে ভেক্টর পড়ো নাই, তোমরা হচ্ছে পয়েন্টার সম্পর্কে জানো না, তোমরা হচ্ছে লুপ পড়ো নাই। তো যখন হচ্ছে আমরা পড়বো এবং তখন যদি তুমি হচ্ছে আবার এই ফাংশনটার দিকে লক্ষ্য করো, তখন কিন্তু তুমি এর সিনট্যাক্সটা সহজেই বুঝতে পারবে। আমার উদ্দেশ্য ছিল এই সিনট্যাক্সটা কিভাবে কাজ করে শুধুমাত্র সেইটা বোঝানোর জন্য, এবং আমি আশা করব যে তোমরা আসলেই সেটা বুঝতে পেরেছো। এবং বাকি বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু সিনট্যাক্স 1ই ব্যবহার করব। তো চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এখন দেখো পরবর্তী স্লাইডে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা,
লেখা আছে ইউজিং নেম স্পেস ডিরেক্টিভ। এখন ভাই নেম স্পেস কি? নেম স্পেস হলো আমার প্রোগ্রামের এমন কিছু লোকাল জায়গা যেখানে হচ্ছে বিভিন্ন অবজেক্ট সংরক্ষণ করে দেওয়া হয় যাতে হচ্ছে নেম কনফ্লিক্ট না হয়। এখন জিনিসটা কি? ধরো আমি হচ্ছে তোমার বন্ধু 1 এবং আরেকজন হচ্ছে তোমার বন্ধু 2। আমি একটা অবজেক্ট তৈরি করলাম, তার নাম হচ্ছে সি আউট, এবং আমার যেই বন্ধু 2, তোমার যে বন্ধু 2, সেও একটা অবজেক্টের নাম করলো হচ্ছে সি আউট। এখন দুইটার মধ্যে আমার প্রোগ্রাম পার্থক্য করবে কিভাবে? তো প্রোগ্রাম আমাকে কি করছে, বন্ধু 2 এর জন্য আলাদা একটা নেম স্পেস বন্ধু 2 নামে, এবং আমার জন্য একটা নেম স্পেস অর্থাৎ আমার জন্য একটা জায়গা সংরক্ষণ করেছে বন্ধু 1 নামে। এখন যখন হচ্ছে বন্ধু 1 এর সি আউট ইউজ করব, তখন আমি সিম্পলি সেই নেম স্পেসের নামটা লিখব বন্ধু 1, এরপরে হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, এবং এরপরে হচ্ছে আমার অবজেক্টের নেম সি আউট। এইভাবে কম্পাইলারটা বুঝতে পারবে যে আমি হচ্ছে বন্ধু 1 এর সি আউটটা হচ্ছে ইউজ করতেছি, এবং যখন হচ্ছে তুমি বন্ধু 2 এর সি আউট ইউজ করতে চাবে তখন তুমি লিখবে বন্ধু 2 স্কোপ রেজুলেশন অপারেটর সি আউট। এইভাবে হচ্ছে কম্পাইলার আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েট করে আমরা হচ্ছে কোন নেম স্পেসের অবজেক্টটা ব্যবহার করছি, এবং সেখান থেকেই আছে হচ্ছে নেম স্পেস। এবং যাতে হচ্ছে নেম কনফ্লিক্ট না লাগে, যেমন ও নাম দিয়েছিল কিন্তু সি আউট, আমিও নাম দিয়েছিলাম সি আউট। এখন যদি হচ্ছে নেম কনফ্লিক্ট না লাগাইতে চাই তাহলে হচ্ছে আমরা আমাদের নেম স্পেসের নাম ব্যবহার করব। যেমন এখানে নেম স্পেসের নাম দেখো সি আউট, এবং এই সি আউটটা কিন্তু অবস্থিত হচ্ছে এসটিডি নামক নেম স্পেসে। এবং তোমরা জানতে পারবে যে ভবিষ্যতে যে অনেকগুলো থার্ড পার্টি হেডার ফাইল এবং নেম স্পেসেস আছে যেগুলো হচ্ছে আমরা সি প্লাস প্লাসে ইউজ করতে পারি, যেগুলো হচ্ছে অপর কোনো মানুষ দ্বারা তৈরি, এবং সেখানে কিন্তু এই একই ধরনের অবজেক্ট তৈরি করা থাকতে পারে। তো সেইগুলো ক্ষেত্রে বাঁচার জন্য হচ্ছে আমরা নেম স্পেস ব্যবহার করি। এখন তুমি যদি তোমার কম্পাইলারকে একেবারের জন্য বলে দিতে যাও যে তুমি কোনো একটি নির্দিষ্ট নেম স্পেসের অবজেক্টগুলোই ব্যবহার করছো, তখন হচ্ছে তুমি একটা নেম স্পেস ডিরেক্টিভ ইউজ করতে পারো। কিভাবে? তুমি হচ্ছে মেইন ফাংশনের উপরে ডিফাইন করবে ইউজিং নেম স্পেস, এরপরে হচ্ছে তুমি যেই নেম স্পেস ব্যবহার করছো তার নাম। যেমন এখানে আমরা যে অবজেক্টগুলো ব্যবহার করি সি আউট, সি ইন, এন্ড লাইন, এগুলা কিন্তু এসটিডি নামক নেম স্পেসের অন্তর্ভুক্ত। তাই আমি আমার কম্পাইলারকে বলে দিয়েছি আমি এখন থেকে যে অবজেক্টগুলো ব্যবহার করব সেগুলো সব এসটিডি অর্থাৎ স্ট্যান্ডার্ড নামক নেম স্পেসে অবস্থিত। এখন এইটা করার একটা অসুবিধা কি? ধরো তুমি যেই অবজেক্টগুলো ব্যবহার করবে না সেগুলো এখানে এসে স্টোর হয়ে যায়, তো মেমোরিতে একটা আলাদা প্রেসার পড়ে। তো তখন আসে আমাদের নাম হচ্ছে কোয়ালিফাইড নেম স্পেস ডিরেক্টিভ। এখানে তুমি হচ্ছে শুধুমাত্র যেই অবজেক্টগুলো ব্যবহার করবে শুধু হচ্ছে সেগুলো ডিফাইন করবে। যেমন আমি আমার কম্পাইলারকে বলেছি আমি স্ট্যান্ডার্ড নেম স্পেসের সি আউট, সি ইন এবং এন্ড লাইন শুধু হচ্ছে ব্যবহার করব। অর্থাৎ আমি আমার প্রোগ্রামে যদি সি আউট, সি ইন এবং এন্ড লাইন ব্যবহার করি তাহলে তুমি বুঝে যাবে যে সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নেম স্পেসের অন্তর্ভুক্ত। তো এই দুইভাবে হচ্ছে আমরা আমাদের নেম স্পেস ডিরেক্টিভের জন্য হচ্ছে সিনট্যাক্সটা লিখতে পারি। তো চলো আমরা হচ্ছে কম্পাইলারের গিয়ে দেখি এই কাজগুলো কিভাবে করছে। এখন দেখো আমি শুধু লিখব যে সি আউট হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখলাম, ঠিক আছে। এখন যদি হচ্ছে আমি বিল্ড করতে চাই, দেখো এখানে কি লেখা, এখানে তোমার দেখো আমি যদি হচ্ছে এটা এই জায়গায় ডিফাইন করতে চাই, দেখো এখানে কি লেখা, এরর সি আউট ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। তার মানে কি কম্পাইলার বুঝতে পারতেছে না যে এই সি আউটটা কোন নেম স্পেসে অবস্থিত, কারণ দুইটা নেম স্পেসে সি আউট থাকতে পারে, তো কম্পাইলার ডিসিশন নিতে পারতেছে না। তো আমরা কি করি, আমরা হচ্ছে এসটিডি এই নেম স্পেসটা ব্যবহার করে কম্পাইলারকে জানিয়ে দিই। এখন এটা বারবার ডিক্লেয়ার করা হচ্ছে খুবই কষ্টসাধ্য ব্যাপার, তাই আমরা হচ্ছে একটা ডিরেক্টিভ ইউজ করি
ইউজিং নেমস্পেস std, অর্থাৎ এখন থেকে যে অবজেক্টগুলো আমি ব্যবহার করব সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নেমস্পেসের অন্তর্ভুক্ত। এখন যদি হচ্ছে আমি রান করি তাহলে দেখো সাকসেসফুলি আমাদের রান হলো। তো বুঝতেই পারছো যে এটা খুবই সহজ। এখন তুমি যদি আলাদা আলাদা ব্যবহার করতে চাও, ধরো আমি আমার প্রোগ্রামে শুধু সি আউট ব্যবহার করব, তাহলে মেমোরিতে যদি আমি প্রেসার ক্রিয়েট না করতে চাই তাহলে আমি লিখব হচ্ছে যে ইউজিং std সি আউট। দেখো এখন যদি আমি রান করি তাহলেও হবে, কিন্তু এখন যদি ওই নেম স্পেসের আমি অন্য কিছু ব্যবহার করতে চাই ডিক্লেয়ার ছাড়াই, যেমন ধরো সিন আমি এন নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আর হচ্ছে ধরো ইন্ট এন নামক, এখন কিন্তু কম্পাইলার বুঝবে না যে দেখো ও বলতেছে সিন ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, অর্থাৎ ও বুঝতেছে না যে এই সিন কোন নেম স্পেসের অন্তর্ভুক্ত। তো তখন আবার আমি লিখতে পারি যে ইউজিং std সিন, আর যদি হচ্ছে একেবারে আমি সবগুলো অবজেক্ট ডিফাইন করতে চাই তাহলে আমি লিখব হচ্ছে ইউজিং নেমস্পেস std। তো এটাই ছিল আমাদের মূল বিষয়। এখন যদি আমরা রান করি দেখো প্রোগ্রাম কিন্তু আমাদের সাকসেসফুলি রান হচ্ছে। তো আশা করি তোমরা হচ্ছে সবাই বুঝতে পারছো যে এর কাজটা কি এবং এর কাজটা কিভাবে সম্পূর্ণ হয়। তো চলো আমরা এখন হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে যাব। হ্যাঁ দেখো এখন আমাদের কি বিষয় আসে, এখন আমাদের আসে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট। বেসিক ইনপুট আউটপুটে কি থাকে ভাই? বেসিক ইনপুট আউটপুটে থাকে সি আউট আর সি ইন। সি আউট কি? সি আউট অ্যান অবজেক্ট, যেটা আমি বলেছি যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নামক নেম স্পেসে অবস্থিত এবং এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম। সি ইন কি? সি ইন হচ্ছে এমন একটা অবজেক্ট যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম। এবং যখন হচ্ছে আমরা সি আউট ব্যবহার করব তখন হচ্ছে আমাদের ইনসারশন অপারেটর ইউজ করতে হবে। এবং তোমরা এখানে দেখছো যে লেখা আছে হচ্ছে ইনসারশন অপারেটর। দেখো ইনসারশন অপারেটর যেটা হচ্ছে আউটপুট স্ট্রিম হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা হচ্ছে ভ্যালুকে ইনসার্ট করে হচ্ছে সি আউটে, যার ফলে হচ্ছে আমরা আউটপুট দেখতে পাই। আরেকটা হচ্ছে এক্সট্রাকশন অপারেটর ইনপুট স্ট্রিম, অর্থাৎ যখন আমরা সিন ব্যবহার করি তখন হচ্ছে আমরা এই এক্সট্রাকশন অপারেটর ইউজ করি যাতে হচ্ছে আমরা সেই ভেরিয়েবলটাকে হচ্ছে লোকেট করতে পারি। এবং এগুলোর কিন্তু বিভিন্ন উপায় থাকে, তুমি তোমার টেক্সট এডিটরে কিভাবে লিখবে, যেমন চেইনড সিস্টেম আছে, এবং হচ্ছে তুমি যদি প্রতি লাইনে আলাদা আলাদা করে লিখতে চাও তাও লিখতে পারবে। এখন হচ্ছে আমরা এই বিষয়গুলোকে হচ্ছে দেখব। চলো আমরা হচ্ছে এই বিষয়গুলোকে দেখে ফেলি আমাদের আইডিইতে। এখন আমি তোমাদেরকে শিখাবো আউটপুট কিভাবে বিভিন্নভাবে হচ্ছে এর সিনট্যাক্সটা লেখা যায়। যেমন ধরো একটা বেসিক সিনট্যাক্স হলো আমি যা লিখবো তা হচ্ছে একটি লাইনে হচ্ছে লিখে ফেলা। এবং মনে রাখতে হবে সি আউট কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নতুন লাইন জেনারেট করতে পারে না বা হচ্ছে লাইন ব্রেক করতে পারে না, তার কারণে হচ্ছে আমরা এন্ড লাইন নামক হচ্ছে একটা অবজেক্ট ব্যবহার করি। তো এরপরে যদি হচ্ছে তুমি আরেকবার সি আউট লেখো, ধরো অন্য কিছু, এখন তুমি লিখবে হচ্ছে হ্যালো ডিসি আইটিসিয়ান, এবং আরেকটা হচ্ছে তুমি এন্ড লাইন জেনারেট করবে। এখন তুমি কি দেখতে পারবে? এখন তুমি দেখতে পারবে হচ্ছে যে দুইটা ভিন্ন ভিন্ন লাইনে হচ্ছে আমার আউটপুট প্রদর্শন করছে। প্রথমটাতে হ্যালো ওয়ার্ল্ড এবং দ্বিতীয়তে হচ্ছে হ্যালো ডিসি আইটিসিয়ান, কারণ হচ্ছে আমি একটা লাইন ব্রেক ইউজ করেছি। তো আমরা যদি রান করি দেখো আমাদের কোড কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। এখন এটা কি ভাই আমি এক লাইনে লিখতে পারতাম? হ্যাঁ ভাই, তুমি এটা এক লাইনেও লিখতে পারতে। এইটা কিভাবে? এটা হচ্ছে ভাই তুমি আরেকবার ইনসারশন অপারেটর ইউজ করবে এবং আরেকবার লিখবে হচ্ছে যে, যেমন তুমি ধরো হচ্ছে একটা স্পেস দিতে চাইলে, তো ধরো এই যে আমি হচ্ছে একটা স্পেস জেনারেট করলাম, এরপরে হচ্ছে আমি লিখলাম হচ্ছে হ্যালো ডিসি আইটিসিয়ান। এখন হচ্ছে আমার ইনলাইন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। দেখো কোড কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। এখন তুমি যদি এই স্পেসটা ধরো আরেকবার ইউজ করতে না চাও তাহলে তুমি এর আগে একবার স্পেস ব্যবহার করতে পারো, আবার হচ্ছে এর আগে একটা স্পেস ব্যবহার করতে পারো, তখনও কিন্তু আমার আউটপুট হচ্ছে সেমই হবে। তো এটাকে বলা হচ্ছে চেইনড সিস্টেম আউটপুট স্ট্রিম। এখন একটা বিষয় দেখো, আমি বলেছি যে সি আউট স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে তোমার লাইন ব্রেক করতে পারে না। এখন এর উদাহরণটা দেখো। দেখো আমি আরেকটা লিখলাম হচ্ছে পরবর্তী লাইনে
হ্যালো ডিসি আইটিসিএন, ঠিক আছে, হ্যালো ডিসি আইটিসিএন। এখন যদি হচ্ছে আমি রান করি, দেখো হ্যালো ডিসি আইটিসিএন কিন্তু সেকেন্ড লাইনে আমার প্রদর্শন হয় না, এটা কিন্তু একসাথে প্রদর্শন হয়েছে। কারণ কম্পাইলার কি দেখছে, তো তুমি এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে সে দেখছে যে আমি আরেকটা হচ্ছে আউটপুট প্রদর্শন করব হ্যালো ডিসি আইটিসিএন। তো এই স্ট্রিংটা প্রদর্শন করতে সে কি করলো, সে হচ্ছে সেটা একসাথে ব্যবহার করেছে, কারণ সি আউট স্বয়ংক্রিয়ভাবে লাইন ব্রেক করে না, যেটা হচ্ছে তোমরা সি ইনে দেখতে পাও, যেটা হচ্ছে সি ইন করে। তো চলো আমরা হচ্ছে এখন সি ইন এর ব্যবহার দেখব। যেমন ধরো হচ্ছে ইন্ট n1 এবং আমি হচ্ছে ইন্ট n2 ইউজ করেছি। তো আমি হচ্ছে সি ইন n1, এটা হচ্ছে একটা বেসিক সিনট্যাক্স। তো আমি হচ্ছে সি আউট প্রদর্শন করব n1 এবং একটি স্পেস দিয়ে আমি হচ্ছে আমার n2 কে হচ্ছে প্রদর্শন করব। এখন যদি হচ্ছে আমি আমার বিল্ড এন্ড রানে দেই, তখন আমরা কি দেখতে পারবো, ধরো 10কে আমি দেখি। এখন যদি তুমি এন্টার প্রেস করো, এরপরে যদি হচ্ছে তুমি 20 লেখো, তাহলে দেখবে যে সি ইন অটোমেটিক লাইন ব্রেক বা স্পেস এই সকল জিনিসগুলো হচ্ছে কম্পাইলারকে বুঝাতে পারে বা হচ্ছে কম্পাইলার বুঝতে পারে। এখন যদি তুমি এন্টার প্রেস করো, দেখো 10 আর 20 কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। এখন আরেকটা বিষয় আছে হচ্ছে চেঞ্জ সিস্টেম। ধরো তুমি হচ্ছে এগুলো হচ্ছে একই লাইনে ব্যবহার করতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করো, চেঞ্জ সিস্টেম হচ্ছে n2। এভাবে হচ্ছে তুমি দুইটা ইনপুটকে হচ্ছে ইউজার থেকে একই সময়ে একই লাইনে নিতে পারো। কিভাবে ভাই? দেখো এখন যদি আমি লিখি 10 20, তাহলে প্রিন্ট হলো কি 10 আর 20। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো সি ইন কিভাবে হচ্ছে স্পেস এবং হচ্ছে পরবর্তী লাইন বুঝতে পারে। দেখো এখানে আমি একটা বিশাল স্পেস দিয়ে পরবর্তীতে লিখলাম 20, তাহলে কিন্তু আমার কম্পাইলার বুঝতে পারছে যে আমি হচ্ছে দুইটা সংখ্যা ইনপুট নিব, যেটা হচ্ছে 10 আর 20। কাজটা কিভাবে হলো, দেখো কম্পাইলার যখন তোমার পুরো কোডটাকে প্রসেস করলো, তখন সে তার মাথায় রেখেছে হচ্ছে আমার হচ্ছে দুইটা সংখ্যাকে ইনপুট নিতে হবে। অর্থাৎ যখনই হচ্ছে সে আমার প্রোগ্রামে যে কোনো জায়গায় হচ্ছে দুইটা ইনপুট পেয়েছে, তখনই সে হচ্ছে আমার সেই দুইটা ভেরিয়েবলে হচ্ছে স্টোর করে রেখেছে। যেমন এখন যদি আমি আবার পরবর্তী লাইনে হচ্ছে আমার ইনপুটকে হচ্ছে লিখি, তাও কিন্তু কম্পাইলার আমার 10 আর 20 প্রদর্শন করেছে। অর্থাৎ তুমি বুঝতে পারলে যে হচ্ছে সি ইন আর সি আউটের পার্থক্য। ঠিক আছে, সি আউট হচ্ছে নিউ লাইন ব্রেক করতে পারে না, কিন্তু হচ্ছে সি ইন কিন্তু আবার সেই কাজে হচ্ছে আমাদের পারদর্শী। চলো আমরা এখন ইনপুট বিষয়ে কিছু মজাদার তথ্য জানি। ধরো আমি একটি ইন্টিজার টাইপের নাম 1 এবং একটি ডাবল টাইপের নাম 2 হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম। অর্থাৎ কি, ইন্টিজার টাইপ হচ্ছে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা স্টোর করে, এবং ডাবল হচ্ছে যেগুলো হচ্ছে দশমিক সংখ্যা বা হচ্ছে বাস্তব সংখ্যাকে হচ্ছে স্টোর করে। এখন আমরা এটাকে হচ্ছে ইউজার থেকে ইনপুট নেব। এখন ইউজার থেকে ইনপুট হচ্ছে, ধরো আমরা যদি নেই নাম 1 আর হচ্ছে নাম 2, এখানে হচ্ছে আমরা চেইনড সিস্টেম ব্যবহার করেছি। এখন আমরা যদি নাম 1 আর হচ্ছে নাম 2 কে আউটপুট হিসেবে প্রদর্শন করতে চাই, তখন হচ্ছে আমরা সি আউটের এই চেইন সিস্টেমটা হচ্ছে ব্যবহার করব। আর এতক্ষণে আমি আশা করছি যে তোমরা চেইন সিস্টেম কি সেগুলো হচ্ছে বুঝে গেছো। এখন মজাদার বিষয় দেখো, আমি হচ্ছে একটা সিকোয়েন্স ফলো করেছি। প্রথমে হচ্ছে আমার কম্পাইলার নাম 1 কি স্টোর করবে, এবং পরবর্তীতে হচ্ছে নাম 2 অর্থাৎ যেটা হচ্ছে ডাবল টাইপ সেটা হচ্ছে স্টোর করবে। এখন দেখো, তো আমি হচ্ছে যদি সিকোয়েন্স অনুসারে দেই, প্রথমে একটা ইন্টিজার সংখ্যা দেই এবং পরে হচ্ছে 20.5 এটা যদি দেই, দেখো আমার কোড কিন্তু সাকসেসফুলি কি আউটপুট প্রদর্শন করেছে। এখন আমি যদি আউটপুট দিতে ভুল করি, ধরো প্রথমে হচ্ছে আমি 20.5 দিলাম, এরপরে হচ্ছে আমি 10 দিলাম, তাহলে এখানে দেখো 20 আর 0.5 স্টোর করছে। তাহলে এটা কিভাবে হলো? দেখো তুমি কিন্তু সিকোয়েন্সে ভুল করেছো। প্রথমে দরকার হচ্ছে আমার ইন্টিজার নাম্বার স্টোর করা, আর পরবর্তীতে হচ্ছে নাম 2।
অর্থাৎ কম্পিটিটিভ প্রোগ্রামে কিন্তু এই বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। এখন দেখো, আমি যদি একটি মাত্র দশমিক সংখ্যা ইনপুট দেই তাহলে কি হবে। দেখো 10 আর 0.5 আউটপুট হিসাবে প্রদর্শিত হয়েছে, কিন্তু কাজটা কিভাবে হচ্ছে এটা তোমরা বুঝো। দেখো, আমি আমার কোডে লিখেছি যে প্রথমে একটি নাম্বার 1 থাকবে, যেটা হচ্ছে ইন্টিজার টাইপে সংরক্ষিত হবে, এবং একটি নাম্বার 2 থাকবে, যেটি হচ্ছে ডাবল টাইপে হচ্ছে সংরক্ষিত থাকবে। অর্থাৎ আমার কম্পাইলার জানে যে আমার হচ্ছে এমন দুইটা সংখ্যা নিতে হবে, একটা হচ্ছে ইন্টিজার ইনপুট স্টোর করতে হবে, আর একটা হচ্ছে ডাবল টাইপ। এখন কম্পাইলার যখন এই সংখ্যাটা পেল, তখন সে 10 পর্যন্ত রিড করলো, এবং পরে দশমিক সংখ্যা আসার পরে সেইটা টার্মিনেট করে শুধুমাত্র 10কে হচ্ছে ইন্টিজার টাইপে সংরক্ষণ করলো, কারণ হচ্ছে দশমিক দিয়ে ইন্টিজার টাইপের কোনো কাজ নেই। তাই কম্পাইলার 10কে হচ্ছে সেই ইন্টিজার টাইপে সংরক্ষণ করলো। এখন তার 0.5 কিন্তু এখনো রিড করা বাকি। তো সেই যখন 0.5 রিড করলো, তখন তার মাথায় ছিল যে আমার আরো একটি ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে num2, যেটাকে হচ্ছে ডাবল টাইপে স্টোর করা লাগবে। সো সেই 0.5টা নিয়ে 0.5-এ হচ্ছে বসিয়ে দিয়েছে। এখন আমরা যখন 10.5 আর 10 দিয়েছিলাম, তখনও শুধু 10 আর 10.5 কিন্তু স্টোর হয়েছে। এর কারণ কি? কারণ কম্পাইলার যখন এই পর্যন্ত দুইটি সংখ্যা হচ্ছে সে রিড করতে পেরেছে, তখন সেই দুইটি সংখ্যাকে স্টোর করে দিয়েছে, তাই পরবর্তী সংখ্যাকে তার রিড করার আর কোনো প্রয়োজন বোধ হয়নি। এগুলো কিন্তু তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে, এবং তুমি কি ইনপুটকে সঠিকভাবে ইনপুট করছো কিনা সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখা খুবই জরুরি। তো আশা করছি যে তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখেই হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে হচ্ছে আগাবে। তো এখন চলো আমরা হচ্ছে আমাদের একটি নতুন অধ্যায় শুরু করি, সেটা হচ্ছে ভেরিয়েবল। এখন যদি হচ্ছে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানতে চাই, চলো তো আমরা প্রথমে একটি উদাহরণ দেখি। ধরো তোমার একটি ভ্যালু স্টোর করতে হবে, যেটা হচ্ছে 45.6, এবং আমরা কোনো প্রোগ্রামে ভ্যালু স্টোর করার জন্য হচ্ছে মেমোরি অ্যাড্রেস ব্যবহার করি। অর্থাৎ 45.6কে আমার কোনো একটি মেমোরি অ্যাড্রেসে স্টোর করতে হবে। এখন ধরো এই যে 45.6টা হচ্ছে এই মেমোরি অ্যাড্রেসে সংরক্ষিত হলো। অর্থাৎ যতবার আমার 45.6কে অ্যাক্সেস করা লাগবে বা হচ্ছে ব্যবহার করা লাগবে, ততবার কিন্তু আমার এই মেমোরি অ্যাড্রেসকে মনে রাখতে হবে এবং ব্যবহার করতে হবে। অর্থাৎ জিনিসটা কত দুঃসাধ্য ব্যাপার ভাবতে পারছো? তোমার যতবার 45.6 ব্যবহার করতে হবে, ততবারই হচ্ছে এই মেমোরি অ্যাড্রেসটা মনে রাখতে হবে। তাহলে এই কষ্ট দূর করার জন্য আমাদের আইডিয়া আসে হচ্ছে ভেরিয়েবলের, এবং এই সিস্টেমটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে অ্যাসেম্বলিতে ব্যবহার করা হয়। চলো এখন আমরা জানি যে ভেরিয়েবল জিনিসটা কি। এখন দেখো 45.6কে আমি একটি নাম নামক ভেরিয়েবলে স্টোর করব। অর্থাৎ এই নাম হচ্ছে আমার সেই মেমোরি অ্যাড্রেসের অল্টারনেটিভ হবে। অর্থাৎ এখন থেকে যতবার আমি 45.6কে ব্যবহার করতে চাবো, ততবার আমি শুধু নাম নামক ভেরিয়েবলটা আমার প্রোগ্রামে ইউজ করলে ততবারই হচ্ছে আমি এই মেমোরি অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারবো, এবং এই ভ্যালুকে আমি চেঞ্জ করতে পারবো, ব্যবহার করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। তাহলে ভেরিয়েবল আমাদের কাজটা কত সহজ করে দিল, তাই না? অর্থাৎ মেইন বিষয়টা কি বা মেইন ডেফিনেশনটা কি? ভেরিয়েবল হচ্ছে এমন কিছু শব্দ বা হচ্ছে অক্ষরের সমষ্টি, যেগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেসের পরিপূরক এবং কিছু ভ্যালু স্টোর করতে ব্যবহৃত হয়। চলো আমরা একটু বেসিক্স অফ ভেরিয়েবল সম্পর্কে জেনে নিই। এখন দেখো, a variable in C++ is a named storage location in memory that holds a value, যেটা হচ্ছে আমি তোমাদেরকে মাত্র বললাম যে মেমোরি অ্যাড্রেসের অল্টারনেটিভ। It allows programmers to store, modify and retrieve data during program execution. অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউশনের সময় সেই ভেরিয়েবলটাকে ব্যবহার করে আমি সেখানে সংখ্যা স্টোর করতে পারবো, মডিফাই করতে পারবো এবং তাকে ব্যবহার করতে পারবো। এবং প্রতিটা ভেরিয়েবলের কিন্তু অবশ্যই একটা ডেটা টাইপ থাকতে হবে, একটা নাম বা আইডেন্টিফায়ার থাকতে হবে, একটা ভ্যালু থাকতে হবে, এবং একটি মেমোরি অ্যাড্রেস কিন্তু থাকতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কোনো একটা ভেরিয়েবলকে
ব্যবহার করার আগে অবশ্যই সেটাকে ডিক্লেয়ার করতে হবে। কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা হচ্ছে আমরা একটু পরেই শিখব। এখন দেখো টাইপ, ভেরিয়েবলের অবশ্যই কিছু টাইপ থাকা লাগবে, যেমন হচ্ছে ইন্টিজার, স্ট্রিং, ক্যারেক্টার, ফ্লোট। যেই টাইপগুলো সম্পর্কে হচ্ছে আমরা পরবর্তী সেশনে জানবো। এবং এইখানে আছে হচ্ছে ভ্যালু, ভ্যালু হচ্ছে যেমন 34, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, হ্যালো যেটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে এর ভ্যালুগুলো কিন্তু চেঞ্জেবল, অর্থাৎ ভেরিয়েবলের ভ্যালুগুলো কখনোই কনস্ট্যান্ট থাকে না, এগুলোকে তুমি তোমার প্রয়োজন অনুসারে হচ্ছে কিন্তু চেঞ্জ করতে পারবে। এখন এক্সাম্পল সম্পর্কে জানতে হলে দেখো প্রথমেই তোমার কি জানতে হয়, প্রথমেই তোমার টাইপ সম্পর্কে জানতে হয়, প্রথমেই তোমার টাইপ লিখতে হয়, তুমি তোমার ভেরিয়েবলকে কি টাইপে ডিক্লেয়ার করবে, এরপরে আইডেন্টিফায়ার অর্থাৎ ওই ভেরিয়েবলের নাম দিতে হবে, এরপর একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে তোমার লিখতে হবে যে ভ্যালু, অর্থাৎ যেই মানে হচ্ছে তুমি স্টোর করতে চাও। দেখো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইন্টিজার টাইপ, নাম হচ্ছে আইডেন্টিফায়ার, অ্যাসাইনমেন্ট আমি করেছি হচ্ছে 34 এই নাম ভেরিয়েবলে। এখন ভেরিয়েবলের আইডেন্টিফায়ার লেখার আগে আমাদের এর নিয়ম সম্পর্কে জানতে হবে। তো চলো আমরা হচ্ছে আইডেন্টিফায়ারের নিয়ম সম্পর্কে জেনে আসি। এখন দেখো আইডেন্টিফায়ার, আমি যেটা বললাম, an identifier is the name used to identify variables, functions, arrays, classes or other user defined elements in a programming languages। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা ফাংশন, কোনো একটা ভেরিয়েবল, অ্যারে বা ক্লাসের আমার হচ্ছে যে নামটা ব্যবহার করি সেটাই আইডেন্টিফায়ার। এখন আইডেন্টিফায়ারের কিন্তু কিছু রুলস আছে। এমন হচ্ছে তোমার আইডেন্টিফায়ার বা ভেরিয়েবলের নামটা অবশ্যই কোনো একটা লেটার, সেটা হচ্ছে ইংরেজি লেটার বড় অক্ষর বা হচ্ছে ছোট হাতের অক্ষর, অথবা তুমি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবে। এবং এটি লেটার কন্টেইন করতে পারে, ডিজিটস কন্টেইন পারে, এবং আবার আন্ডারস্কোরও কন্টেইন করতে পারে। কখন? প্রথম লেটারটা সম্পূর্ণ করার পরে। এবং এগুলো কিন্তু কিওয়ার্ড না, তুমি কিন্তু কোনো কিওয়ার্ডের হুবহু নামে হচ্ছে কোনো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবে না, কারণ কিওয়ার্ড কিন্তু সংরক্ষিত ওয়ার্ড। এরপরে হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার কিন্তু স্পেস দিয়ে লেখা যাবে না, অথবা স্পেশাল কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। এবার এটা হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ আপার কেস এবং লোয়ার কেসে পার্থক্য করতে জানে। অর্থাৎ ধরো তুমি একটা ভেরিয়েবলের নাম লিখলে হচ্ছে নেম, এখন এই নেমকে যদি তুমি আপার কেস আর হচ্ছে লোয়ার কেসে লেখো, তখন কিন্তু C++ সেই দুইটাকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে আলাদা হিসেবে দেখবে, অর্থাৎ আপার কেস আর লোয়ার কেসের মধ্যে পার্থক্য করতে পারবে। আর তুমি তোমার পছন্দ মতো কিন্তু ভেরিয়েবলের নাম দিবে, যেটা দিয়ে তুমি সহজেই রিড করতে পারবে বা এর কাজ কি সেটা হচ্ছে বুঝতে পারবে। তো চলো এখন হচ্ছে আমরা আইডিতে গিয়ে ভেরিয়েবল সম্পর্কে একটু প্রথম দিকের আলোচনাটা জেনে নিই। দেখো প্রথম কথা হচ্ছে যেই ভেরিয়েবলটাকে ইউজ করব সেটাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। যেমন ধরো আমি হচ্ছে নাম নামক একটা ভেরিয়েবলকে ইন্টিজার ডেটা টাইপে হচ্ছে স্টোর করব, এবং এর আইডেন্টিফায়ার হবে হচ্ছে NUM। দেখো আমি কিন্তু আইডেন্টিফায়ারের রুলসটা ফলো করে হচ্ছে এই নাম দিয়েছি, এবং ধরো তুমি হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করতে পারো, ধরো 34 আমি হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম। এছাড়াও তুমি কি করতে পারো, প্রথমে নাম নামক একটা ভেরিয়েবল হচ্ছে তুমি ডিক্লেয়ার করবে, এবং পরবর্তী লাইনে হচ্ছে তুমি স্টোর করতে পারবে। তোমার যেটা সুবিধা তুমি হচ্ছে সেটাই হচ্ছে ব্যবহার করবে। এখন দেখো আমি হচ্ছে নাম ভেরিয়েবলের ডিক্লেয়ারের আগেই যদি হচ্ছে আমি নাম ব্যবহার করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু কম্পাইলার আমাকে হচ্ছে একটা ইরর ছুড়ে দিয়েছে, যেটা হচ্ছে নাম ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। অর্থাৎ এই চার লাইন পর্যন্ত পড়ার পরও কিন্তু কম্পাইলার আমার জানে না যে নাম কি, কারণ সেটাকে আমি ডিক্লেয়ারই করিনি। এখন এটাকে যদি আমি প্রথম লাইনে ডিক্লেয়ার করি, এর পরে ইউজ করি, এখন কিন্তু দেখো এখন কিন্তু কোনো ইরর ছুড়ে দেয়নি। অর্থাৎ তাহলে কোনো ভেরিয়েবল ইউজ করার আগে তাকে হচ্ছে ডিক্লেয়ার করা অবশ্যই জরুরি। এখন আমরা আইডেন্টিফায়ারের কিছু রুলস ইউজ করি। যেমন আইডেন্টিফায়ারে তুমি হয় আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবে, অথবা হচ্ছে লেটার দিয়ে শুরু করতে পারবে, কিন্তু কখনো নাম্বার বা হচ্ছে বিশেষ ক্যারেক্টার দিয়ে তুমি হচ্ছে শুরু করতে পারবে না। তো প্রথমে দেখো আমি যদি হচ্ছে লেটার বা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু করি, এরপরে কিন্তু তুমি 9 ব্যবহার করতে পারবে, অর্থাৎ নাম্বার ব্যবহার করতে পারবে, আবার লেটার ব্যবহার করতে পারবে, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবে, এভাবে হচ্ছে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবে।
এবং তুমি কিন্তু ভেরিয়েবলের নামে স্পেস দিতে পারবে না। যেমন এখানে যদি আমি স্পেস দেই তাহলে কিন্তু ভেরিয়েবল আমার একটি ইরোর ছুড়ে মারবে। কিন্তু তুমি যদি এই ওয়ানটাকে একসাথে লেখো তখন কিন্তু আর ডিক্লেয়ার ছুড়ে মারবে না। অর্থাৎ তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে এই বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি। আজকে হচ্ছে আমি তোমাদের যে জিনিসগুলো শিখালাম, প্রথমে হচ্ছে আইডেন্টিফায়ারের রুলসগুলো মনে রাখতে হবে, এরপরে হচ্ছে তোমার কিভাবে ইনপুট চেইনড সিস্টেমে কাজ করে বা হচ্ছে এর সিকোয়েন্সটা কি এটা মনে রাখতে হবে, এরপরে সি আউটের সিনটেক্সগুলো মনে রাখতে হবে। তো এই বিষয়গুলো তুমি যখন নিশ্চিত করে ফেলবে তখনই কিন্তু তুমি সাকসেসফুলি তোমার হচ্ছে যে প্রোগ্রাম বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবে। তো আজকে ছিল এই পর্যন্তই, এবং পরবর্তী সেশন থেকে কিন্তু আমরা হচ্ছে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের পুরো ডিপে যাব, ডেটা টাইপ সম্পর্কে পড়ব এবং ভেরিয়েবল ডিক্লারেশনে কি কি কাজ হয় সেগুলো সম্পর্কে পড়ব। তো আশা করছি যে সেই সম্পর্কে তুমি হচ্ছে সেই পর্যন্ত হচ্ছে তুমি আমাদের সাথেই থাকবে, এবং সেকেন্ড সেশনটা হচ্ছে তোমার অ্যাটেন্ড করার জন্য খুবই ধন্যবাদ। তো সেই পর্যন্ত সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।